বিএনপি হবে নিষিদ্ধ 12 ঘন্টার ভিতরে। বিএনপি নামে কোন রাজনৈতিক দল থাকবে না। বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটাই হওয়ার কথা ছিল। বিএনপি সরকারের ট্রাপে পা দিচ্ছে। বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন। এদিকে এবার বিএনপি দলটি কঠিন বিপদের মুখে। ব্যবসায়ী সোহাগের বিষয়ে তারা নিষিদ্ধ হতে যাচ্ছে। সারা দেশ তোলপাড়, ডক্টর ইউনূসও অ্যাকশনে আছেন। অন্যদিকে দেখতে পাচ্ছি শেখ হাসিনার কপাল খুলছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। রাজনীতিতে চূড়ান্ত পরাজয়ের কাছাকাছি বিএনপি। বিএনপির পাশে এখন কেউ নেই, কাউকে পাশে পাচ্ছে না। সেই ভিপি নূর, মঞ্জু তারাও থাকলো না। কি দুঃখ। দর্শক, মিটফোর্ডে আদতে কি হয়েছিল? সেখানে যে নিষ্ঠুর হত্যাকাণ্ড আমরা দেখেছি, সেই ঘটনার নেপথ্যে কি ছিল? চাঁদাবাজি ছিল নাকি অন্য কোনো কিছু ছিল? রুবিন ফারানা আপা, XYZ আরো অনেকে বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে। কিরকম? তারা প্রচুর মব বলবার চেষ্টা করছে। আমরা সবসময় মবের বিপক্ষে। আমরা আইন চাই, সুশাসন চাই। 32কে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে। হায়ানাদের বিরুদ্ধে আবার গর্জে উঠেছে দেশ। আবারও উত্তাল চুলাই, আবারও ফিরত এসেছে যেন 24 আমাদের সামনে। ঢাকার রাজপথ উত্তাল শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশ থেকে ঝড় উঠেছে। তারেক আর কাওয়া একই সুরে কথা বলে, কাওয়া কাদের আর তারেকরে একই সাথে তুলনা করছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে সব থেকে বিপদগ্রস্ত যদি কোনো রাজনৈতিক দলের নাম জিজ্ঞেস করা হয়, এক বাক্যে বলা হবে বিএনপি। মাঠে ঘাটে নগরে বন্দরে তারা রাজনৈতিকভাবে ধ্বংস, বিপর্যস্ত, রাজনৈতিক অপমৃত্যু হয়েছে। এই বিএনপি এই ইউনূসের সঙ্গে বসে নিজেদের বিপদ ডেকে আনলো। মানে ইউনূসের পা দিল বিএনপি। হ্যাঁ, বিএনপি এবার ফাঁদে পড়েছে এবং বিএনপির বিরুদ্ধে অনেকে সরাসরি কথা বলতেছে। বিএনপি এক প্রকার নিষিদ্ধর পথে যাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার বিষয়ে তাদের বিরুদ্ধে অনেকে খেপে গিয়েছে এবং সেইখানে বিএনপি নেতার তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে। দর্শক শ্রোতা, এই নিয়ে বিএনপির তারেক রহমান তিনিও অনেক কথা বলেন এবং দেশের যে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়েছে আপনারা দেখেছেন। গত রাতে মির্জা ফখরুলের ছোট ভাইয়ের উপর কিন্তু আক্রমণ করা হয়, তার গাড়ি ভাঙচুর করা হয় এবং বিএনপির অনেক নেতাকর্মীর উপর কিন্তু ইতিমধ্যে প্রভাব পড়তেছে। বিএনপির পুরো দলটা এবার কিন্তু তারা একটা ভাবতেছে যে দেশের মধ্যে তারা কিভাবে আবারও উঠে দাঁড়াবে। একটা সময় কিন্তু বিএনপি দলটা বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল। দর্শক শ্রোতা, দেশের এই পরিস্থিতিগুলো পর্যালোচনা করে এমন অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ বিএনপি দলের উপর কি প্রভাব পড়ে এবং ব্যবসায়ী সোহাগ হত্যার বিষয়ে সর্বশেষ কি হচ্ছে আপনারা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। দেশের সর্বশেষ আপডেট এবং রাজনৈতিক প্রেক্ষাপট কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বিএনপির নির্বাচন চাঙ্গে চাঁদের দেশে বিএনপি হবে নিষিদ্ধ 12 ঘন্টার ভিতরে। বাংলাদেশে বিএনপি নামে কোন দল, কোন রাজনৈতিক দল থাকবে না। যদি এটার পিছনে যারা জড়িত তাদেরকে যদি ফাঁসির আওতায় না আনা হয়, যে নাকি হুকুম দেয় এই চাঁদাবাজদের চাঁদাবাজি করার জন্য, তাকে যদি ফাঁসির আওতায় না আনে, বিএনপি নিষিদ্ধ 12 ঘন্টার ভিতরে। আলটিমেটাম এনসিপি এবং বাংলাদেশের জামাত শিবির সাধারণ জনগণ সমন্বয়ে সাবাস ঘটাই দিছে। এবার আমি মনে করি কি জানেন, উপযুক্ত একটা জবাব দিতে হবে, সময় চলে আসছে। জনাব তারেক রহমান সাহেব, আপনি কি এই দায়ভার কোনোভাবে এড়াতে পারেন? বেগম খালেদা জিয়া, আপনিও কি এই দায়ভার এড়াতে পারেন? আমি নাইবা বললাম যারা নাকি এই কাজটা ঘটাইছে। সবার আগে তো এটার দায়ভার আপনাদেরকে নিতে হবে। আপনারা কি এই দায়ভার এড়াতে পারবেন বলেন তো? বর্তমান ঢাকা শহরে না, শুধু সারা বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ড, চাঁদাবাজি না দেওয়ার কারণে আপনাদের দলের নেতা কর্মীদের নির্দেশে সন্ত্রাসীরা যে ঘটাচ্ছে, এগুলোকে আপনারা এড়াতে পারবেন এই দায়ভার? বাংলাদেশে ভাই একটা স্বাধীন দেশ, আর এই স্বাধীন দেশে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে তাহলে নির্ধারিত কোনো গোষ্ঠীকে চাঁদা দিয়ে তারপরে ব্যবসা করতে হবে। আমার তো মনে হয় 71 সাল পুনরায় আবারও গড়ে তুলতে হবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে। শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল, কথাটা আজ ফলে গেল ভাই, ফলে গেছে অনেক আগে, কিন্তু মনে পড়ে গেল। কথাটা কি জানেন? যে পাকিস্তানি বিচেরা সবকিছু নিয়ে গেছে, রাইখা গেছে শুধু চুর, চাঁদাবাজি আর হলো সন্ত্রাসীদের বাংলাদেশে, যে নাকি আমার নিরহ বাংলার মানুষদেরকে লুটে পুটে খাওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। শেখ মুজিবের সেই কথাটা প্রতিনিয়ত বাস্তবে রূপান্তরিত হচ্ছে। আপনারা আসলে কি করবেন বলেন তো? এই যে পরিবারের সদস্য, যে মানুষগুলোর যে আর্তনাদ, এগুলা কি আপনাদের নাড়া টাড়া দেয় না ভাই? নাড়া টাড়া কি দেয় না? বর্তমান ঢাকা শহরের ভিতরে আপনার কার হুকুমদারিতে চাঁদাবাজি চলতেছে, এগুলো সবাই জানি না? আমরা সবাই জানি। তবে হ্যাঁ,
ডক্টর ইউনূসও কিন্তু এর দায়ভার কিন্তু এড়াতে পারবে না এই অন্তর্বর্তীকালে সরকার। কারণ কি জানেন, এই উপদেষ্টা আর হচ্ছে সমন্বয়কারীরা, এরা মনে করেন পুলিশের সমস্ত দায়িত্ব কেড়ে নিছে বিধায় আজকে সন্ত্রাসীরা এগুলা করার সাহস পাচ্ছে। আজকে যদি অন্তর্বর্তীকালে সরকার একদম শুরু থেকে এইরকম একটা শক্ত অবস্থান যদি পুলিশকে নিতে বসে, যে সাপোজ আপনি বাংলাদেশে যদি কোনো চাঁদাবাজকে দেখেন, কোনো কথা হবে না, যত আইন আছে যদি লাগে আরো নতুন আইন পাশ করে আপনাদেরকে দিব, এদেরকে সাহায্য করবেন, জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করবেন। যদি এইভাবে দিত, কোনো চাঁদাবাজের বাবার ক্ষমতা আছে? হ্যাঁ, ও আমাদের বাংলাদেশ তো মামা খালুর রেফারেন্সে বেশি চলে, তাই না? ডক্টর ইউনূস যদি বন্ধ করতে মামা খালুর রেফারেন্স, পুলিশকে যদি ডিরেক্ট হুকুম দিত যে আপনারা যদি এগুলো দেখেন সরাসরি ক্রস ফায়ার করবেন, তাহলে ভালো লাগতো। দিন শেষে আমি একটা কথাই বলতে চাই, যারা নাকি এই ঘটনার সাথে জড়িত, আমি মনে করি তাদেরকে আপনারা আইনের আওতায় বা শাস্তিটা একটু পরে দেন, বুঝতে পারছেন? আগে বের করেন যে এইটার পিছনে কে হুকুম দিছে, কোন নেতা হুকুম দিছে, সে মির্জা ফখরুল হোক, মির্জা আব্বাস হোক, যে মন চায় সে হোক, দেখার বিষয় না। তাকে নিয়ে সবার আগে সেই জায়গার ভিতরে যদি বুকের পাটা থাকে, যে মানুষটাকে হত্যা করছে না পাথর মাইরা, সেই জায়গার ভিতরে দাঁড় করাইয়া পুরো 40 রাউন্ড ওর বুকের ভিতরে ভরে দেন, তাহলে খুশি হব। সে যে মন চায় হে হোক, যে মন চায়, এনি পার্সন, দেখার বিষয় না। সবার উপরে মানুষ হতো, তাহার উপরে কিছু নাই। বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, এনসিপি বুঝি না, জামাত বুঝি না, যে মন চায় সেই হোক। সে করছে না, যে নাকি হুকুম দিছে, যে নাকি এই সন্ত্রাসীদের দিয়ে চালাবাজি। বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটাই হওয়ার কথা ছিল। আমরা বারবার বলে আসছিলাম, প্রতিটা ক্ষেত্রেই বলে আসছিলাম যে বিএনপি সরকারের ট্রাপে পা দিচ্ছে এবং এর জন্য বিএনপিকে ভয়ঙ্কর খেসারত দিতে হবে। বড় আশ্চর্য বিষয় যে দলটির ক্ষমতায় যাওয়ার প্রবল একটি সম্ভাবনা ছিল, সম্ভাবনা কেন, নির্বাচন হলে তো নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় যেত, সেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে। এখন এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে, তার কাছে মোটামুটি এই মুহূর্তে বলা যেতে পারে আপাতত বিএনপির পুরোপুরি ধরাশায়ী। বিএনপির জনপ্রিয়তায় যে প্রচন্ড ধস নেমেছে বা নামছে, বিএনপি এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা যা লেখা হচ্ছে, আক্রমণাত্মক বিক্ষোভ মিছিল হচ্ছে, জনরোষ গড়ে উঠেছে। আপনারা জানেন যে মিডফোর্ড হসপিটালের সামনে যেভাবে স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতারা, কর্মীরা যে হত্যাকাণ্ড ঘটালো, এবং এর আগেও তো নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে। শুধু অভিযোগ কেন, এর অবশ্যই সত্যতা রয়েছে। কিন্তু সবকিছু মিলিয়ে বিএনপি ভুল পথে হেঁটেছে, হাঁটছে এখনো। 13 জুন লন্ডন বৈঠকের পর আমরা প্রচন্ডভাবে খুবই বোল্ডলি বলছিলাম যে বিএনপি কফিনের শেষ পেরেকটি সম্ভবত মেরে দিল। যে আন্দোলন গড়ে উঠেছিল বিএনপির নির্বাচন আদায়ের জন্য ডিসেম্বরের মধ্যে, ফেব্রুয়ারিতে আশ্বস্ত হয়ে, তাও তো সরকার বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, বলেছে হতে পারে, তাতেই বিএনপি ডুগডুগি বাজানো শুরু করে দিল এবং সরকারের সব কাজে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল। 13 জুনের পর থেকে সরকারের প্রতিটি কাজের প্রশংসা করতে লাগলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তারা যে অগাধ বিশ্বাসের জায়গা থেকে, আমি জানি না যে সত্যি সত্যি বিশ্বাস ছিল কিনা এটি, তারপরে যেই কর্মকাণ্ড তারা আমাদের সামনে শো করছিল, সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ল যে কিসের কারণে বিএনপি আবারও এই ধরনের ট্রাপে পা দিল। সেই বিএনপি এখন কি বলছে, এটাও আমি বলে রেখেছিলাম যে যখন বিএনপি বুঝতে পারবে ট্রাপে পা দিয়েছে, তখন বিএনপির ভাষাগুলোর কি হবে, রাজনৈতিক বক্তব্যগুলো কি হবে। কি বলছেন দলের চেয়ারপারসন, সিনিয়র চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলছেন, সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না, সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। সরকারের কাছে আমাদের প্রশ্ন, কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, অর্থাৎ যারা খুনি, চাঁদাবাজ, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। গ্রেপ্তার যে করা হবে না সে কথাও তো আমরা, আমাদের মতো সাধারণ মানুষরা বিএনপিকে নোটিশ করেছে, চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে সরকার অপরাধীদের গ্রেপ্তার করবে না, অন্তত বিএনপির যেই অপরাধী নেতা কর্মীরা, চাঁদাবাজ, দখলবাজ, তাদের গ্রেপ্তার করবে না। সরকার চায় এবং সরকারকে যারা
পেছন থেকে পরিচালনা করছে জামাত ইসলামী এবং এনসিপি, তারা সবাই মিলে চায় বিএনপির জনপ্রিয়তায় ধস নামুক। সেটাই দেখা যাচ্ছে। তারেক রহমান বলছেন যে আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি, যাকে আমরা স্ক্রিনে দেখেছি যে হত্যা করেছে তাকে কেন সরকার এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি। তারেক রহমান বলছেন তবে আমরা ধরে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয়, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে? প্রশ্রয় তো অবশ্যই আছে। মবকে তো তারা মব বলছে না, প্রেশার গ্রুপ বলছে। এবং যখন সাবেক নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার গলায় জুতার মালা পরানো হলো, জুতা পিটা করা হলো, কে এম নুরুল হুদার শাস্তি হতেই পারে, আদালতে তাকে লাগতেই পারে। কিন্তু যে ঘটনাটি ঘটনা হলো, তার পরবর্তীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কি বললেন? সরকারকে বিপদে ফেলার জন্য একটি গ্রুপ এই কাজগুলো করছে। আহা, ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই আমি দিয়েছিলাম, মানে বলেছিলাম আপনাদের সামনে। আবার বলছি, সরকারের প্রতি কি প্রেম। আমরা তারেক রহমান আজ যা বলছেন সেই কথা বারবার বলে আসছি। সরকার কাউকে গ্রেপ্তার করবে না। স্থায়ী কমিটির সদস্য বিএনপির সালাউদ্দিন আহমেদ কি বলছেন? দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এ ধরনের প্রচারণাকে, অর্থাৎ বিএনপির বিরুদ্ধে এখন মানুষজন যা বলছে বা এনসিপি জামাত ইসলামী যেসব প্রচারণা চালাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে বলছেন যে এগুলো পরিকল্পিত ও নোংরা রাজনৈতিক চর্চা। নোংরা রাজনৈতিক চর্চা আমরা যদি বুঝে থাকি, আপনারা কেন এর আগে বোঝেননি? এবং এটা সত্য কথা যে তারেক রহমানের নির্দেশে দল থেকে প্রায় 9, 10, 11, 12 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কার আদেশগুলো যে কোনো কাজে দেবে না সেটিও জানা কথা। তখন সেই দৃষ্টান্ত বিএনপি স্থাপন করেছে। বহিষ্কার করা হয়েছে, অন্য দিক থেকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে, বহিষ্কার আদেশ স্থগিত করা হয়েছে। এবং যারা এই অপরাধগুলো করছে, চাঁদাবাজি থেকে শুরু করে খুন খারাপি, সন্ত্রাস, দখলবাজি, তারা খুব ভালো করেই জানে যে আজকে দল থেকে বহিষ্কার করা হবে, কাল আবার দল তাদেরকে ফিরিয়ে নেবে। এবং বিএনপি এই ধারণা দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি করতে পেরেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে অথবা ক্ষমতার একটি অংশ। অতএব ক্ষমতা থাকলেই তো অপরাধগুলো খুব সহজেই করা যায়। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোটামুটি একটা হয়তো গোপন তথ্য ফাঁস করে দিয়েছে অথবা তারা নাটক করেছে, যেটাই হোক। নাহিদ ইসলাম কি অভিযোগ করলেন শনিবার? তিনি বলেছেন যে বিএনপির উদ্দেশ্যে তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে। এতদিন জানতাম, আমি নিজেই বলেছি একাধিকবার যে বিএনপির কাছে এনসিপি এবং জামাতের প্রস্তাব গিয়েছিল আসন ভাগাভাগি। সেটি সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকে বা তারও আগে তারেক রহমান প্রত্যাখ্যান করেছিলেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে সব থেকে বিপদগ্রস্ত যদি কোনো রাজনৈতিক দলের নাম জিজ্ঞেস করা হয়, এক বাক্যে বলা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মাঠে ঘাটে, নগরে বন্দরে, শহরে প্রত্যেকটা জায়গায় বিএনপির অবাধ বিচরণ থাকা সত্ত্বেও, তাদের নেতাকর্মীদের একটা শক্তিশালী অবস্থান থাকা সত্ত্বেও তারা রাজনৈতিকভাবে ধ্বংস, বিপর্যস্ত। সার্বিকভাবে বলতে গেলে বিএনপির রাজনৈতিক অপমৃত্যু হয়েছে। যেই বিএনপি 5 আগস্টের পর স্বপ্ন দেখেছিল তারা ক্ষমতার মসনদে বসে গেছে, কিন্তু 11 মাসের ব্যবধানে তাদের যে অপরাজনীতি, তাদের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সেই 2001 থেকে 2006 সালে তাদের যে রূপ, সেই রূপে তারা যে বহিঃপ্রকাশ পুনরায় ঘটিয়েছে, যার কারণে বিএনপি এই মুহূর্তে সব থেকে বিপর্যস্ত। এক প্রকার বলতে গেলে তাদের রাজনীতি ধ্বংসের ঠিক দ্বার প্রান্তে, খাদের কিনারে দাঁড়িয়ে। আজকে সারাদিনে বিএনপির উপর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, তথাপি বাংলাদেশের যতগুলা ইসলামিক রাজনৈতিক সংগঠন রয়েছে, প্রত্যেকটা সংগঠনের কিছু কিছু কর্মকাণ্ড আপনাদের সাথে তুলে ধরতে হয়। প্রথমে ঝিনাইদহে বিএনপির জেলা কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপর খিলক্ষেতে বিএনপির যে দলীয় কার্যালয় ছিল, থানার কার্যালয়, সেটাকে উচ্ছেদ করা হয়েছে। এরপর কোনো একটা বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে বিএনপির নেতাকর্মীদের যত ব্যানার ফেস্টুন ছিল সবগুলা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। শুধুমাত্র এতেই যে তারা থেমে গেছে ব্যাপারটা সেরকম না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপন ছোট ভাই মির্জা ফয়সালের গাড়িতে হামলা করে গাড়ি একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। এরপর এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢোকার কারণে বিএনপির নেতাকে গাছের মধ্যে বেঁধে রেখেছে এলাকাবাসী। টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, তার পায়ুপথ থেকে 2000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এটা আগে জানতাম পায়ুপথে নারীরা যারা স্মাগলিং করে তারা পায়ুপথে ইয়াবা রাখে, বাট এখন যে পুরুষরাও পায়ুপথে ইয়াবা রেখে সেটাকে পাচার করে, এটা বিএনপি নেতাকে না দেখলে আমি আদৌ জানতাম না। সবশেষ চট্টগ্রামের যে সমন্বয়ক টুকাই রাফি বিএনপিকে সরাসরি হুমকি দিয়েছে।
এরপর ইনকিলাব মঞ্চের যে হাদি, সে কি বলেছে এটা অন্তত পক্ষে আপনাদের প্রত্যেকের জানা উচিত। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় করে যাবে, যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি, ওরা কিন্তু ইন্ডিয়া যেতে পারবে না। খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা কিন্তু এক প্রকার হুমকি। এরপর এও বলেছে আওয়ামী লীগ তো ভারতে পালাতে পেরেছে, বিএনপি সেটাও পারবে না। এটা কিন্তু সত্যি কথা। আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র ভারত, বন্ধু রাষ্ট্র ভারত। আওয়ামী লীগের ব্যাপারে একটা নেগেটিভ আছে, আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছিল, এত চুক্তি করেছিল বাংলাদেশ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী, অনেক কথা বলা হয়েছে। এবং এন্ড অফ দ্য ডেতে বলা হয়েছে শেখ হাসিনা ভারতের একটা প্রদেশ বানিয়েছিল বাংলাদেশকে, যার কারণে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিচ্ছে। এ ধরনের কথা বলা হচ্ছে এবং হবে, সামনেও হবে। কিন্তু শেখ হাসিনা যে বলেছিলেন একটা কথা, আমি ভারতকে অনেক দিয়েছি, এই দেওয়াটা ছিল ভারতের যে ভৌগোলিক নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, বিশেষ করে ভারতের 7 সিস্টার্স রাজ্য। শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে কখনোই ভারতবর্ষকে 7 সিস্টার্সে চিকেন নেকে সেনা ডেপ্লয় করতে হয় নাই, কখনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400 সেখানে ডেপ্লয় করতে হয় নাই, কখনো রাফায়েল এখানে রাখতে হয় নাই, কখনো চিম্বুক হেলিকপ্টার সেখানে রাখতে হয় নাই, কখনো সেখানে BSF এর এক্সট্রা জওয়ান মোতায়েন করতে হয় নাই, কখনো সেখানে 4 লেনের রাস্তা নির্মাণ করতে হয় নাই যাতে করে ভারতের যে সাপ্লাই লাইন সেটা চালু থাকে 7 সিস্টার্সের সাথে। এই ঘটনাগুলো থেকে শেখ হাসিনা ভারতবর্ষকে সেফ রেখেছিল। অর্থাৎ কোন ইসলামিক টেরোরিস্ট বা মৌলবাদী কোন গোষ্ঠী, কোন সন্ত্রাসী জঙ্গিরা ভারতবর্ষের সীমান্তবর্তী অঞ্চল উত্তপ্ত করতে পারেনি। এখন বলা হয়ে থাকে সীমান্ত হত্যা, আপনারা স্মাগলিং করবেন, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করবেন, আর ভারত আপনাদেরকে কপালে চুমো দেবে, এটা আপনারা কিভাবে ভাবেন? সীমান্ত হত্যা কি এখন হচ্ছে না? সীমান্ত হত্যার একমাত্র কারণ হচ্ছে ভারতে অবৈধ অনুপ্রবেশ। ভারতের কেউ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করতে আসে না ভাই, যা করার বাঙালিরা করে, অসভ্য ইতর বদমাইশ বাঙালি যারা স্মাগলিং করে, এরা ভারতে অবৈধভাবে প্রবেশ করে, চোরাচালান করার চেষ্টা করে, স্মাগলিং করে, ওই দেশ থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য এই দেশে নিয়ে আসার চেষ্টা করে, যার কারণে ভারতবর্ষের যে সীমান্তরক্ষী বাহিনী BSF তারা গুলি করতে বাধ্য হয় এবং সেই সময় সীমান্ত হত্যার মতো ঘটনাগুলো, স্পর্শকাতর বিষয়গুলো মিডিয়াতে চলে আসে। এটা বারবারই হবে, যতদিন ভারত বাংলাদেশ সীমান্ত অক্ষত থাকবে ততদিন হবে এটা, কারণ এটা বন্ধ করা পসিবল না। আপনি কয়জন বাঙালিকে সভ্য বানাইতে পারবেন, কয়জন বাঙালিকে স্মাগলিং থেকে ফিরিয়ে আনতে পারবেন? সম্ভব না। এই ধরনের নেগেটিভ বলা হয়েছে। কিন্তু শেখ হাসিনা ভারতের ওই সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য মোদী সরকারকে সহায়তা করেছে। আমি দুটো কথা বলেছিলাম আপনাদের, এক, অশুভ আঁতাত কখনো টেকে না, আর দুই, এই বিএনপি এই ইউনুসের সঙ্গে বসে নিজেদের বিপদ ডেকে আনলো। মানে ইউনুসের ফলে পা দিল বিএনপি। আমি বহু আগে বলেছিলাম, যখন ওই লন্ডনে বৈঠকটা হতে যাচ্ছে, সেখানে তারেক জিয়া ইউনুসের প্রশংসা করলেন, খলিলুরের প্রশংসা করলেন, আপনার শফিকুর আলমের প্রশংসা করলেন, সবাই নাকি প্রচুর ভালো মানুষ। তা যাই হোক, আজকে যেটা ঘটেছে সেটা একটা অভাবনীয় ঘটনা, যদিও সেটা মেটিকুলাস প্ল্যানের আন্ডারে। নয়াপল্টনে যে বিএনপির যে অফিস রয়েছে, সেই অফিসটা আজকে ভেঙে গুঁড়িয়ে জ্বালিয়ে দিল। কারা জ্বালালো? জ্বালালো হচ্ছে এই তৌহিদি জনতার নামে ওই কি বলে জামাত এবং এনসিপি দৌরাত্ম গোষ্ঠী। তারপরে এটা হচ্ছে বিএনপিকে মাইনাস করার আর একটা প্ল্যান, যে প্ল্যানে নিজেই পা দিয়েছে বিএনপি। এই তারেক রহমান, আমি জানি না এই রাজনীতি কতটুকু বোঝে, কিন্তু কূটনীতি কিন্তু বোঝে। কিন্তু আমি বুঝে গেলাম এই আমাদের ফেরেববাজ ইউনুস। ফেরেববাজ ইউনুস কিন্তু একটা একটা করে কাজ করছে, সেটা কিন্তু নিজেকে গদিতে এঁটে বসানোর জন্য। এই যে এনসিপি এবার কিন্তু আস্তে আস্তে জামাতকেও আস্তে আস্তে সাইড করবে। এনসিপি আর ইউনুস আজকে জামাতের সঙ্গে গলাগলি হচ্ছে, তো কাল দেখবেন এই জামাতের সঙ্গে গন্ডগোলটা লাগবে। আজকে আমি যখন আমি বলেছিলাম বিএনপি ভুল করলো, হাতে পা দিল, আজকে আমি বলছি যে জামাতের সঙ্গেও দেখবেন এদের লাগবে। এরা চায় ইউনুস একটা পার্টি করেছে ক্ষমতায় থেকে, সেই পার্টিতে তিনি হবেন প্রধানমন্ত্রী, আর বাকিরা হবে এখানে সমস্ত এনসিপির যে ছেলেপিলে আছে সেগুলো হবে মন্ত্রী। বাংলাদেশকে এরা লুটে পুটে খাবে। এই হচ্ছে এদের মেটিকুলাস প্ল্যান। ওই মেটিকুলাস প্ল্যানের অনুযায়ী কিন্তু মাইনাস করা হয়েছে আওয়ামী লীগকে, এবার মাইনাস করার চক্রান্ত হচ্ছে বিএনপিকে, এবার আবার মাইনাস করার চক্রান্ত হবে জামাতকে। তখন রইল করে কে? আম আর আমের আটি। আম হচ্ছে গিয়ে আপনার ওই ফেরতবাজ ইউনুস, আর আটি হলো গিয়ে এই কুসন্তানগুলো। এরা সবাই মিলে চেষ্টা করবে বাংলাদেশটাকে কি করে লুটে পুটে খাওয়া যায়। এখন হঠাৎ করে ভারতের সঙ্গে বন্ধুত্ব করার কেউ উঠে পড়ে গিয়েছে, ভারতকে আম পাঠাচ্ছে। হ্যাঁ, যদি কিছুটা খুশি করা যায়
মানে যা মানে আমাদের শেখ হাসিনা পড়ে গেছিলেন না, এই যে আম পাঠানো, ইলিশ পাঠানো বছরে বছরে, সেইগুলো এখন আস্তে আস্তে সেই পথ উনি ধরছেন যে এইভাবে যদি একটু ভারতের কাছাকাছি যাওয়া যায়। কিন্তু ভারত কিন্তু অনেক সতর্ক এই ফেরেববাজ ইউনূসের ব্যাপারে, কারণ ইউনূসের ছল চাতুরি সব কিন্তু ভারত বুঝে গিয়েছে। ফলে ইউনূসের এই আমের ডিপ্লোম্যাসি, ইলিশের ডিপ্লোম্যাসি, এগুলো কিন্তু কাজে দেবে না। ও যা বন্ধ হওয়ার তাই বন্ধ হবে। এবার তিনি যত মনে করছেন যে আমি এইটা করবো, এইভাবে রাজ্য শাসন করবো, এইভাবে দেশ শাসন করবো, সেটা উনি ভাবতেই পারেন। ওনার নানান রকম ভাবনা চিন্তা, কিন্তু এই ভাবনা চিন্তার একটা অংশ হচ্ছে জামাতকে কাজে লাগিয়ে, এনসিপি কে কাজে লাগিয়ে, দুর্বৃত্তদের দিয়ে আগে বিএনপি কে মাইনাস করো। আজকে সমস্ত মিছিল বেরিয়েছে, এই যে আগুন জ্বালানোর যে ভিডিওটা, এই ভিডিওটা ছোট্ট ফুটেজ আমার কাছে এসছে, এই ভিডিওটা দেখুন। আর ওই যে যদি আমি পাই এর সঙ্গে জুড়ে দেবো, যে ওই যে মিছিল গুলো হচ্ছে, সব ভেঙে দাও, গুড়িয়ে দাও, বিএনপির সমস্ত গুন্ডা যত আছে তাদের মাথা ফাটিয়ে দাও, তাদের গলা কেটে দাও, এই সমস্ত যেটা হচ্ছে সেটা যদি লাগাতে পারি, কারণ ইউটিউব তো সবকিছু অ্যালাউ করে না, যদি লাগাতে পারি। দর্শক, মিটফুটে আদতে কি হয়েছিল, সেখানে যে নিষ্ঠুর হত্যাকাণ্ড আমরা দেখেছি, সেই ঘটনার নেপথ্যে কি ছিল? চাঁদাবাজি ছিল নাকি অন্য কোনো কিছু ছিল? দেশ জুড়ে যে ব্যাপারটা প্রচারিত হয়েছে, সেখান থেকে আমরা সবাই জানি যে এটা চাঁদাবাজি ছিল। চাঁদাবাজির কারণে সেই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। কিন্তু পুলিশ ভিন্ন কথা বলছে কেন? পুলিশ হঠাৎ করে একদিনের তদন্তে ভিন্ন অবস্থান নিল কেন? এর পেছনে কি কোনো নতুন উদ্দেশ্য রয়েছে? মিটফুটের ঘটনাটা আমাদের কি তথ্য দিচ্ছে? মিটফুট আমাদেরকে কি শেখালো? পরিবার কি বলছে? পুলিশ কি বলছে? সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। বলছিলাম, মিটফুটে যে ঘটনাটা ঘটলো, ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড, সেই সোহাগ হত্যাকাণ্ড যারা হত্যা করেছে এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, দুই পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এটা এখন একেবারে ওপেন সিক্রেট। ব্যাপারগুলো গত কালকে থেকে আজকে পর্যন্ত বিভিন্নভাবে প্রমাণ হয়ে গেছে। তাহলে ঘটনাটা ঘটলো কেন? আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রচারে জানতাম যে এটা চাঁদাবাজির কারণে ঘটেছে, চাঁদা না পাওয়ার কারণে ঘটেছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে ঘটেছে। এবং সোহাগের দোকান, ভাঙাড়ির দোকান জোর করে তালা দিয়ে দেওয়া হয়েছিল। সোহাগ সেখানে গিয়ে আবার সেই তালা ভেঙে দোকানে বসেছিল। তারপরে সেখানে আক্রমণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি যে সেই ভাঙাড়ির দোকানেই সোহাগকে আক্রমণ করা হয়, সেখানেই তাকে মারধর করা হয়, রক্তাক্ত করা হয়। তারপরে রাস্তায় টেনে নিয়ে এসে তাকে এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে। সেই ঘটনার পেছনে চাঁদাবাজি ছিল নাকি অন্য কোনো কারণ ছিল? সেই তদন্তে পুলিশ বলছে যে এটা চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই খুন হয়েছে। পুলিশ একদিনের মধ্যে এটা নিশ্চিত হলো কি করে? তার মানে কি সারা বাংলাদেশে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে, সেই চাঁদাবাজির ঘটনা সরকার অস্বীকার করতে চাইছে? সরকার কি এটা বলতে চাইছে যে সারা দেশে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটছে না? এত বড় ঘটনা ঘটার পরেও পুলিশ বলছে যে এটা চাঁদাবাজি নয়, এটা ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের কারণে ঘটনাটা ঘটেছে। কিন্তু আমরা জানি সোহাগের সঙ্গে খুনির কোনো ব্যবসায়িক সম্পর্ক বর্তমানে এই সময়ে ছিল না। আগে থেকে তারা পরিচিত, ভালো পরিচিত, একে অপরকে আক্রমণের ঘটনাও ঘটেছে, এরকমটাও শোনা যাচ্ছে বিভিন্নভাবে। সোহাগ খুনিদেরকে একসময় আক্রমণ করেছিল। অনেকে আবার বলছেন সোহাগ নিজেও একজন সন্ত্রাসী। অনেকে আবার আরেকটু রং লাগিয়ে বলার চেষ্টা করছেন এই সোহাগ একসময় হাজী সেলিমের ক্যাডার বাহিনীতে ছিল, আওয়ামী লীগ করতো, তারপরে সে কৌশলে বিএনপি হয়ে গেছে। আওয়ামী লীগ করতো, এই ট্যাগ দেওয়া, এই ব্যাপার বাংলাদেশের মানুষকে এই মূলা ঝোলানোটা খুবই সহজ ব্যাপার। সুতরাং সেই পথেই অনেকে হাঁটছে। কিন্তু যে পথেই হাঁটুক না কেন, পুলিশ বলছে এটা ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের ফলে ঘটেছে। তো ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের ফলে যদি ঘটে থাকে, তাহলে এত দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে বিএনপির বিরুদ্ধে অনেক কথা হয়। যেই একটা ঘটনা যে হয়েছে আপনারা দেখেছেন সোহাগের বিষয়ে, মানে ব্যবসায়ী সোহাগের বিষয়ে, চাঁদাবাজির বিষয়ে, এগুলো নিয়েই কিন্তু দর্শক শ্রোতা এখানে অনেক কথা হয়। গাইজ, এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।